কোনো শিশুই সামাজিকতা ও নৈতিকতা নিয়ে জন্মগ্রহণ করে না। সে যখন জন্মগ্রহণ করে সে তার পরিবেশ, পরিবার এগুলো থেকে সামাজিকতা, নৈতিকতা শিখে থাকে। সে কোন ধরনের পরিবেশে লালিত পালিত হচ্ছে, তার বন্ধু বান্ধব কেমন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা তাকে কিভাবে গ্রহণ করছে, তার উপর নির্ভর করে তার সামাজিকতা, নৈতিকতা। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর সামাজিক বিকাশ ও নৈতিক বিকাশ। তোমাদের সঙ্গে আছি আমি এস.এম. রুমানা পারভীন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ। প্রথমত আমরা জানব সোশ্যাল ডেভেলপমেন্ট। একটা শিশুর সামাজিক বিকাশ কিভাবে হয়। সামাজিক বিকাশ শিশুর হয় সাধারণত পরিবার এবং তার সারাউন্ডিং, আশেপাশে বিদ্যালয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদের থেকে। একটা শিশু অনুকরণ প্রিয়, সে তার পরিবার থেকেই শিখে থাকে কি ধরনের আচরণ করতে হবে এবং তার ভালো আচরণ, খারাপ আচরণ সেটাও নির্ধারিত হয় পরিবার, বিদ্যালয়ের শিক্ষক, বন্ধু বান্ধব এদের দ্বারা। তার বাবা মা তাকে কিভাবে গ্রহণ করলো, তাকে কতটুকু আদর, যত্ন, ভালোবাসা দিয়ে বা কতটুকু সিকিউরিটি বা নিরাপত্তা দিয়ে তাকে মানুষ করেছে, তার উপর তার সামাজিক বিকাশ নির্ধারিত হয়ে থাকে। এবং সে পরিবার থেকেই শিখে থাকে কোন কাজ করলে শাস্তি দিচ্ছে তাহলে সেটা ভালো না, এবং কোন কাজটা করলে তাকে রিওয়ার্ড বা পুরস্কৃত করা হচ্ছে, সুতরাং এই কাজটা ভালো। এভাবেই সে ভালো মন্দ শিখে থাকে এবং তার সামাজিক যে বিকাশ বা তার সামাজিকতা সম্পর্কে যে ধ্যান ধারণা সেটা গড়ে ওঠে। সামাজিক বিকাশ বলতে বোঝায় সামাজিক প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণের ক্ষমতা অর্জন। অর্থাৎ সামাজিক প্রবণতা যেগুলো রয়েছে তার সাথে যদি আমি সামঞ্জস্যপূর্ণ আচরণ করার ক্ষমতা অর্জন করি তাহলে আমার সামাজিক বিকাশ যথাযথভাবে হয়েছে। এক এক কৃষ্টিতে, এক এক সংস্কৃতিতে এক এক ধরনের সামাজিকতা বা তার সামাজিকতার ভালো দিক, খারাপ দিক সেটা নির্ধারিত হয়ে থাকে। সুতরাং তুমি যে সামাজিক পরিবেশে বড় হচ্ছ, সেই সামাজিক পরিবেশের যেটা ভালো সেটা তুমি কতটুকু সামঞ্জস্যভাবে তুমি রপ্ত করতে পারছো নিজের মধ্যে, এটার মাধ্যমে নির্ধারিত হবে তোমার সামাজিকতা বিকাশ কতটুকু হয়েছে। শৈশবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সামাজিক আচরণ। শৈশবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনুকূল সামাজিক আচরণ। সাধারণত যে সকল অনুকূল সামাজিক আচরণ একটা বাচ্চার মধ্যে দেখে থাকি সেটা হচ্ছে সহযোগিতা। অর্থাৎ ছোট বাচ্চা যখন বড় হচ্ছে তখন সে তার বন্ধুর সাথে কি ধরনের আচরণ করছে, খেলনা নিয়ে হোক, সহযোগিতাপূর্ণ আচরণ তার মধ্যে গ্রো করছে কি করছে না, এগুলোর মাধ্যমেই তাকে বোঝা যায়। তারপরে সমবেদনা। সমবেদনা কোনো সমবয়সীকে যদি সে যদি কান্না করে, তাকে যদি সে সান্ত্বনা দেয় তাহলে বোঝা যায় তার মধ্যে সমবেদনা, সামাজিক আচরণটা গ্রো করেছে। তারপর অনুকরণ। শিশুরা অনুকরণ প্রিয়, সাধারণত বড়দের আচরণ তারা অনুকরণ করে থাকে এবং এই অনুকরণের মাধ্যমেও সে সামাজিক, এটাও তার সামাজিক অনুকূল আচরণ। এরপর পরার্থপরায়ণতা, অর্থাৎ অন্যের জন্য তার মন কাঁদে অথবা অন্যকে হেল্প করে বা অন্যর দুঃখে দুঃখী হচ্ছে, এটা তার পরার্থপরায়ণতা বোঝায়।
তারপর অংশীদারিত্ব, সে যখন কোনো একটা খেলা খেলছে তখন সে তার বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে খেলছে, অথবা কোনো একটা খাবার যখন খাচ্ছে তখন শেয়ার করে খাচ্ছে, এর মাধ্যমে তার অংশীদারিত্বটা চেনা যায়। এরপরে প্রতিদ্বন্দ্বিতা, সাধারণত বাচ্চারা সবসময় চায় যে সে তার সমবয়সীদের চাইতে শ্রেষ্ঠ হবে। এই যে তার প্রতিদ্বন্দ্বিতামূলক যে মনোভাবটা তার মধ্যে বিকাশ করছে, এটাও তার অনুকূল সামাজিক আচরণের মধ্যে পড়ে। এরপরে অনুরক্ত আচরণ, অনুরক্ত আচরণ বলতে বুঝিয়েছে যে বাবা মা যখন তাকে আদর করছে তখন সে তার মধ্যেও ওই ধরনের আচরণ করার প্রবণতা দেখা দিচ্ছে। সেও তার ছোট ভাই বোনদের আদর করছে, অথবা তার খেলনাকে সে আদরের সঙ্গে খেলনা সাজাচ্ছে, অথবা তার প্রতি সে মা সাজছে, তার খেলনাকে বাচ্চা সাজিয়ে সে এ ধরনের আচরণ করছে, অর্থাৎ সে তার মায়ের প্রতি প্লিজড। এরপর সামাজিক স্বীকৃতি, শিশুদের মধ্যে সামাজিক স্বীকৃতিমূলক আচরণ করার প্রবণতা দেখা দেয় যখন কোনো বড় বাচ্চা তাকে, বড় বাচ্চা হোক, তার সহকর্মী হোক, অথবা বাবা মা হোক, তাকে অ্যাপ্রিসিয়েট করছে যে না তুমি এটা ভালো করেছো, তখন সে ওই ভালো আচরণটা বারবার করে। সাধারণত তার সামাজিক স্বীকৃতি বলতে বাবা মা তাকে সবসময় মোটা স্বীকৃতি দিয়ে থাকে, কিন্তু সে এই সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে সে তার বন্ধু বান্ধবের স্বীকৃতিটা খুব বেশি চায়। সে মনে করে যে আমার বন্ধু বান্ধব যেহেতু এই ব্যাপারে আমাকে স্বীকৃতি দিয়েছে, সুতরাং এই কাজটা অনেক ভালো। তো শৈশবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসামাজিক আচরণও দেখা যায়, তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বার্থপরতা। স্বার্থপরতা, সাধারণত শিশুরা স্বার্থপরতা নিয়েই জন্মায়, পরবর্তীতে সে সামাজিকতা শিখে। সে তার খেলনা কারোর সঙ্গে শেয়ার করতে চায় না, তার খাবারটা, তার পছন্দের খাবারটা কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। এরপর তার মধ্যে নেতিবাচক আচরণ দেখা দেয়, সে রেগে যায়, অথবা তার রাগটা বেশি প্রকাশ করে। সে অনেক সময় তার ছোট ভাই বোনকে যদি তার খেলনা নিয়ে যায় নেয়, তাহলে সে তার উপর আক্রমণাত্মক আচরণ, বা তাকে চড় থাপ্পড় বা কান্নাকাটি, হাত পা ছোড়াছুড়ি, এ ধরনের আচরণ বাচ্চার মধ্যে বেশি দেখা যায়। কারণ তাদের যে বয়স, সাধারণত 2 থেকে 6 বছরের বাচ্চা, এদের মধ্যে অতটা সামাজিকতা গ্রো করে না, পরবর্তীতে তারা অধিক সামাজিক হয়। এবার প্রভুত্ব ব্যঞ্জক আচরণ অনেক বাচ্চার মধ্যে দেখা দেয়, বিশেষ করে যারা একটু বড় বাচ্চা, তারা ছোট বাচ্চাদেরকে একটু শাসন করতে চায় বা তার কথা মতো চলার চেষ্টা করায়, এটা হচ্ছে তাদের মধ্যে প্রভুত্ব ব্যঞ্জক আচরণ। তারপর ধ্বংসাত্মক আচরণ, অনেক সময় রাগ করলে বা বাবা মা যদি বকা দেয়, অথবা কোনো কিছু যদি তার পছন্দের কোনো কিছু না দেয়, তাহলে সে কোনো কিছু ভেঙে ফেলে বা পছন্দের খেলনাটা ভেঙে ফেলে, হাত পা ছোড়াছুড়ি করে। এই ধরনের আচরণগুলো অসামাজিক আচরণের হিসাবে স্বীকৃতি পায়। এরপর ছেলে ও মেয়েদের মধ্যে বৈরীভাব, অনেক সময় শৈশবে বাচ্চারা ছেলেদের সঙ্গে খেলতে চায়, আবার মেয়ে বাচ্চারা মেয়েদের সঙ্গে খেলতে চায়। এবং তারা যদি তাদের পরস্পরের মধ্যে একটা বৈরী ভাব দেখা দেয়, যেহেতু সে মেয়ে, তাকে এই খেলাতে নেওয়া যাবে না, এই ধরনের একটা বৈরী মনোভাব তাদের মধ্যে দেখা দেয়। কুসংস্কার এক্ষেত্রে বাচ্চাদের মধ্যে গ্রো করে। সাধারণত বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা সে যে পরিবেশে রয়েছে, সেই পরিবেশের উপরে তার কুসংস্কারটা ডিপেন্ড করে। তার বাবা মা যদি কোনো কুসংস্কার থেকে থাকে, সেটা সন্তানের মধ্যে আসে। সাধারণত একই জাতি যারা, তাদের অন্য জাতির কোনো ছেলে মেয়েকে প্রতি তাদের একটা ভ্রান্ত ধারণা বা কুসংস্কার থাকে। তো আমরা এতক্ষণ শৈশবের বিভিন্ন সামাজিক আচরণ, অসামাজিক আচরণ আলোচনা করলাম।
আচ্ছা, এখন আমরা বাল্যকালের বয়সের রেঞ্জ হচ্ছে ৫-৬ থেকে ৫-৬ বছর থেকে ১০-১১ বছর পর্যন্ত। এই বাল্যকালের বিভিন্ন সামাজিক দল নিয়ে আলোচনা করব। আ মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে তরুণ বয়সের দল ও বাল্য বয়সের দলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। দুটি বয়সের ছেলেমেয়ের দলের মধ্যে ৪ ধরনের পার্থক্য দেখা দেয়। তো বাল্যকালের সামাজিক দল কিভাবে গঠন করে সেটা সম্পর্কে আমি একটু বলি। সাধারণত বাল্যকালের এই বয়সটাকে বলা হয় গ্যাং এইজ। এরা দলবদ্ধভাবে খেলা করতে খুব পছন্দ করে। এরা পরিবারেও অতটা সময় দেওয়া বা বাবা-মার সঙ্গে অতটা সময় দেওয়া বা ভাই-বোনের সঙ্গে সময় দেওয়ার চাইতে বন্ধু-বান্ধবের সাথে দলবদ্ধভাবে খেলতে এরা খুব পছন্দ করে। এইজন্যই এই বয়সটাকে বলা হয়েছে গ্যাং এইজ এবং তারা দলবদ্ধভাবে একসঙ্গে কোথাও কোনো একটা খেলা অ্যারেঞ্জ করে এবং তারা যে দলে রয়েছে অন্য দলের ছেলেমেয়েদেরকে তারা তিরস্কার করে বা তাদেরকে তাদের দলে ভিড়তে দেয় না। এই ধরনের গ্যাং টাইপের যে আচরণ সেটা গ্রো করে এই সকল বাচ্চাদের মধ্যে। তো এক্ষেত্রে এই ৫-৬ থেকে ১০-১১ বছর বয়স এর মধ্যে একটা হচ্ছে বাল্যকাল আর একটা হচ্ছে তরুণকাল। বাল্যকাল বলতে ছোট ৫-৬, ৭ এই বয়সের মধ্যে পড়ে। আর তরুণ বলতে ১০-১১ র কাছাকাছি, ৯-১০-১১ র কাছাকাছি যারা তাদেরকে বুঝিয়েছে। তো বাল্যকাল শৈশবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনুকূল সামাজিক আচরণ আর তরুণকালের অনুকূল সামাজিক আচরণ সেগুলো আমরা সেটার যে পার্থক্য করা হয়েছে সেটা আমরা জানবো। তো বাল্যকালের মেইন কাজ থাকে যে তারা আনন্দ লাভ করবে, তারা একটা গ্যাং হয়ে খেলবে ঠিকই কিন্তু সেই খেলার মেইন উদ্দেশ্যটা থাকে আনন্দ লাভ। আর তরুণ বয়সে তারা সামাজিক দলের বাস্তবিক অথবা কাল্পনিক উপেক্ষা প্রতিহত করার উদ্দেশ্যে দল গঠন করে। অর্থাৎ যারা ধরো এক্ষেত্রে যে দল গঠনটা হয় সেই দল গঠন শুধু আনন্দ লাভের উদ্দেশ্যে না। যদি কেউ ধরো দল থেকে বিচ্যুত হলো, তো দল থেকে যারা বিচ্যুত হয়েছে, যাদেরকে বিচ্যুত করে দেওয়া হয়েছে কোনো একটা দল থেকে, তারা মিলে আবার আরেকটা দল গঠন করে এবং ওই দলকে কিভাবে তিরস্কার করা যায় এবং দুই দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করে। অথবা ওই দলকে আমরা এড়িয়ে চলবো বা ওই দল এই কাজ করেছে আমরা এই কাজ করব না, এরকম এই ধরনের প্রতিযোগিতামূলক আচরণ তরুণ বয়সের বাচ্চাদের মধ্যে দেখা যায়। কিন্তু বাল্যকালে এ ধরনের কোনো আচরণ তাদের মধ্যে গ্রো করে না। তারা মনে করে যে তারা দল গঠন করেছে একসাথে খেলবে আনন্দ লাভ করার জন্য। এরপরে আরেকটা পার্থক্য হচ্ছে যে সমবয়স্ক সবার কাছে যে সব বালক বালিকা প্রিয় তাদের নিয়ে দল গঠন। এটা এটা হচ্ছে আহ বাল্যকালের একটা রীতি। আরেকটা হচ্ছে তরুণকালের বুঝিয়েছে যে যারা সমবয়স্ক দলের স্বীকৃতি অর্জন করতে পারেনি তারা একত্রে দল গঠন করে, যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে ওই দল থেকে তারা একসঙ্গে আহ, দল গঠন করে। আর বাল্যকালে শুধু ছেলে নয়তো শুধু মেয়ে নিয়ে দল গঠন করা হয় আর তরুণকালে ছেলে মেয়ে উভয় মিলেই দল গঠন করে। আর এই বাল্যকালে সাধারণত তরুণদের ছেলেদের বয়স ছেলে মেয়েদের বয়স সাধারণত একই এইজের হয়। আর এক্ষেত্রে একই বয়সের তরুণকালে যেটা দল গঠন করা হয় তাদের একই বয়সের প্রয়োজন হয় না। যারা তরুণদের অস্বীকার করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দল গঠন করে, এখানে বয়স কোনো ফ্যাক্টর না। আচ্ছা, এরপরে আমাদের সামাজিক বিকাশের আরেকটা টার্ম হচ্ছে যে শৈশবকালের শেষ পর্যায়ে পরিবারের প্রভাব কতটুকু সেটা। এক্ষেত্রে দেখা গিয়েছে যে সমবয়সী দলের প্রাধান্য বিস্তার এবং পারিবারিক আদর্শ বর্জন। মানে এখানে তাদের মেইন কাজ হচ্ছে যে তারা সমবয়সীদের স্বীকৃতি অর্জন করবে এবং তাদেরকে সময় দিবে, তাদের দল গঠন করবে এবং তাদের আদর্শ বর্জন করবে। ২ নম্বর হচ্ছে এক জাতীয় শিশুর সমন্বয়ে গঠিত দলের প্রতি অনুরক্ত। হ্যাঁ, যারা একই জাতীয় বা তার আদর্শের সঙ্গে মিলছে সেই সকল শিশুরা মিলে একসঙ্গে দল গঠন করে। এরপরে কুসংস্কার পোষণ মানে অন্য দলে যারা বাচ্চারা আছে তাদেরকে তারা দেখতে পারে না এবং তাদের সম্পর্কে
অযাচিত ভাবে কোনো কুসংস্কার তারা দিয়ে দেয় যে ওই রকম ওই দলটা ভালো না, ওরা সবাই কালো বা ওরা নিগ্র, এই ধরনের বিভিন্ন ধরনের মনোভাব বা কুসংস্কার পোষণ করে। তারপরে আর দলের স্বীকৃতি, এবং এর ক্ষেত্রে সব বাচ্চারাই চায় যে তাকে দল স্বীকৃতি দিক। এই ধরনের শৈশবকালের শেষ পর্যায়ে পরিবারের প্রভাবের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। তারপরে বাল্যকালে নেতৃত্ব অর্জন। এই বাল্যকালে অনেক বাচ্চাদের মধ্যে নেতৃত্ব অর্জনের গুণাবলীটা দেখা যায়। সাধারণত যারা একটু লিডারশিপ টাইপের, যে তারা অনেকেই দেখা যায় যে যাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী থাকে তারা সমবয়সী যারা আছে তাদেরকে সমবেদনা দেয়, তাদের দুঃখে দুঃখী হয়, তাদেরকে সহযোগিতার হাত বাড়ায়, সহমর্মিতা তাদের মধ্যে দেখা দেয়, এবং তাদের কারো কেউ যদি বিপদে পড়ে তার বিপদে এগিয়ে যায়। এই ধরনের লিডারশিপ তার মধ্যে গ্রো করে, এবং এগুলো দেখে বোঝা যায় যে পরবর্তীতে এর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকবে। এরপরে আমরা আলোচনা করব নৈতিক বিকাশ সম্পর্কে। আমরা সামাজিক বিকাশ সম্পর্কে কিছুটা আলোচনা করলাম, বাকিটা তোমরা বই দেখে পড়ে নিবে। আর এখন আমরা চলে যাচ্ছি নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ বলতে এখানে রাইট রং দুটো চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ সেটা যাচাই বাছাই করা। একটা শিশু যখন বড় হতে থাকে তখন কিন্তু তার নৈতিক বিকাশ অতটা ডেভেলপ করে না। সাধারণত 2 বছর থেকে তার নৈতিক বিকাশ কিছুটা ডেভেলপ হতে থাকে। ছোট বাচ্চাদের একদমই থাকে না নৈতিকতা, সে বোঝে না, সে তার সে যেটা চেয়েছে সেটাই যেভাবেই হোক সেটা নিবে, এর জন্য কোনো নৈতিকতা সে শুনবে না। কিন্তু আস্তে আস্তে 6 বছর বয়সের পর থেকে, সাধারণত 7 বছর থেকে তার নৈতিকতাটা বিকাশ লাভ করে। বিকাশ লাভ করে, অর্থাৎ কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো সেটার সেটাই মূলত নৈতিক বিকাশের অন্তর্গত। এইটাকে নৈতিক বিকাশকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে শৈশবের প্রথম পর্যায়ের নৈতিকতার বিকাশ, আর দ্বিতীয়টা হচ্ছে বাল্যকালের নৈতিকতার বিকাশ। শৈশবের প্রথম পর্যায়ে নৈতিকতার বিকাশ, এটার ব্যাপ্তি হচ্ছে 2 থেকে 6 বছর। এই এই বয়সের নৈতিকতা, এক্ষেত্রে নৈতিকতার উন্মেষ তেমন হয় না, অর্থাৎ এখানে খুব বেশি নৈতিকতা থাকেই না। ন্যায় অন্যায় জনিত সূক্ষ্ম চিন্তা শক্তির বিকাশ এখানে হয় না, তারা বোঝে না যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এ কারণে, এবং স্মৃতিশক্তিও প্রখর হয় না। এ কারণে কোনো বাচ্চাকে যদি বলা হয় যে এটা তুমি করো না, তারপরেও সে কিন্তু করে ওই কাজটা, কারণ তার স্মৃতিশক্তি, সে তাকে এই কাজের জন্য একবার শাসন করা হয়েছে সেটা সে ভুলে যায়, এজন্য এই একই কাজ সে বারবার করে। এই জন্য তার, যেহেতু সে ভালো মন্দ তখনও বোঝে না অতটা, এ কারণে তাকে সে সময় শাস্তি না দেওয়াটাই উচিত তার নৈতিকতা শেখার জন্য। শৈশবের প্রথম পর্যায়ের নৈতিকতাকে পেঁয়াজে বাধ্যতাপ্রসূত নৈতিকতা বলে। ফলাফলের উপর ভিত্তি করে কাজটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে তা নির্ধারণ করে থাকে। অর্থাৎ পেঁয়াজে বিশিষ্ট বিজ্ঞানী উনি বলেছেন যে এই নৈতিকতার নাম হচ্ছে বাধ্যতাপ্রসূত নৈতিকতা। অর্থাৎ যদি কোনো বাচ্চা দেখে যে কোনো কাজ করার জন্য তার বড় ভাই বা তার সঙ্গী শাস্তি পাচ্ছে, তাহলে সে বোঝে যে এটা অন্যায়, আর যদি তাকে পুরস্কৃত করা হয় তাহলে বোঝে যে সেটা ন্যায়। এই শাস্তির হিসাবে বিচার করে, কিন্তু একজন ভালো কাজ করেও যে অনেক সময় শাস্তি পেতে পারে সেটা সে বোঝে না এই বয়সে। কোলবার্গের মতবাদটি দুটি পর্যায়ের কথা বলেছেন। বিজ্ঞানী কোলবার্গ এই মোরালিটির একটা নীতি দিয়েছে। সেক্ষেত্রে বলেছে যে তিনি দুইটা ভাগে ভাগ করেছেন এই নৈতিকতাকে, শিশুদের নৈতিকতাকে। প্রথম পর্যায় হচ্ছে প্রথাপূর্ব নৈতিকতা, অর্থাৎ অবাধ্যতার পরিণাম শাস্তি, এই নীতিতে বিশ্বাস করে। আর দ্বিতীয় পর্যায় হলো শিশুরা পুরস্কার অর্জনের প্রত্যাশায় স্বীকৃত নীতিমালা মেনে চলে। উনি দুইটা ভাগে ভাগ করেছেন এদের নৈতিকতা। একটা হচ্ছে যে অবাধ্য যদি হয়, তাহলে মানে কেউ যদি কোনো একটা কথা বলে সেই কথাটা যদি না শুনি
বড়রা যদি কোনো কথা বলে সে কথাটা যদি না শুনি তাহলে শাস্তি পেতে হবে, এক। আর দ্বিতীয়টা হলো যে পুরস্কার পাবো এজন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে চলে। অর্থাৎ এই নিয়মগুলো যদি আমি মেনে চলি, এর যদি অবাধ্য না হয় তাহলে আমি পুরস্কার পাবো। এই ধরনের মোরালিটি নিয়ে এই বয়সের বাচ্চারা বিকাশ লাভ করে। অর্থাৎ এভাবে তাদের মোরালিটিটা বিকাশ লাভ করে। এটা কোলবার্গ বলেছেন একটা, আর পিয়াজে বলেছেন। এরপরে আমরা বাল্যকালে নৈতিকতার বিকাশ দেখব। এটা হচ্ছে 6 বছর থেকে যৌন পরিপক্ক বা বয়ঃসন্ধিকালের পূর্ব পর্যন্ত সময়কালের। আর এর নৈতিকতা সম্পর্কে অনেক ধারণা, জন্মের ন্যায় অন্যায় ধারণা বিভিন্ন পরিবেশে প্রয়োগ করে। এক্ষেত্রে তখন যখন এই 6 বছরের পর থেকে তার নৈতিকতা সম্পর্কে তার বেশ ভালো ধারণা জন্মে এবং কোনটা ন্যায় কোনটা অন্যায় সে শিখে যায় এবং সেই অনুসারে সে পরিবেশের সাথে মেলামেশা করে। অর্থাৎ সমাজে যখন সে চলে তখন কোন সে ন্যায়ভাবে চলবে না অন্যায়ভাবে চলবে, সে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা সে পৃথক করতে পারে এবং সেই অনুসারে তার নিজের একটা মোরালিটি গ্রো করে। পিয়াজের মতে ন্যায় অন্যায় ধারণা বাল্যকালে এসে অনেকটা পরিবর্তিত হয়। অর্থাৎ এক্ষেত্রে শাস্তি পেলেই যে সে জিনিসটা খারাপ সেটা সে বুঝতে পারে। অর্থাৎ অনেক সময় ভালো কাজের জন্য যে অনেকে শাস্তি দেয় এবং সেটা যে ঠিক না, এবং অনেক সময় অনেক সময় সব সময় যে নৈতিকতা মেনেই চলতে হবে এমন না, সেটা তার মধ্যে গ্রো করে। অর্থাৎ অনেক এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে তার মা অসুস্থ, তার চিকিৎসা লাগবে বা তার ওষুধ কিনতে হবে, ঘরে টাকা নাই। তো এক্ষেত্রে সে দোকানে গেল, দোকানে গিয়ে বলল যে তার মায়ের জন্য ওষুধ লাগবে, কিন্তু সে দোকানি বলল যে টাকা দিতে হবে। তো সে বলল যে আমার কাছে তো টাকা নাই। তো তখন দোকানি তাকে ওষুধটা দিল না। সেক্ষেত্রে কি করলো, ওষুধটা সে ছিনতাই করে বা নিয়ে দৌড় দিল, কারণ তার মা খুব অসুস্থ। তো এই ক্ষেত্রে সেই কাজটা আসলে ওই প্রেক্ষাপটে ভালো না খারাপ, এবং সেটা একটা বাচ্চার মধ্যে গ্রো করে যে যদিও সে ছিনতাই করলো কিন্তু এই কাজটা অনেকটা ভালো, কারণ তার মা অসুস্থ এই কারণেই সে ছিনতাই করেছে। এখানে একটা যৌক্তিকতা আছে, মূলত এই যৌক্তিকতা তার মধ্যে গ্রো করে এই বয়সের বাচ্চার মধ্যে। কোলবার্গ এ পর্যায়কে গুড বয় মোরালিটি বলেছেন। এই পর্যায়কে গুড বয় মোরালিটি বলেছেন বাল্যকালের যে নৈতিকতার বিকাশ, সেক্ষেত্রে সাধারণত তারা গুরুজনকে ভক্তি করে বা যে তার বয়সে বড় এবং পরিবারের প্রধান তার কথা মতো চলে এবং সে যেভাবে চলতে বলে সেভাবে চলবে এবং ওইভাবেই তার নৈতিকতাটা তার নিজের মধ্যে তৈরি করে নেয়। যে একজন যে শ্রদ্ধাভাজন ব্যক্তি, তার পরিবারের প্রধান কর্তা, সে তাকে যেভাবে চলতে বলছে সেভাবেই সে চলে এবং সে সেটাকেই ভালো মনে করে নেয় এবং ওভাবেই তার মোরালিটিটা গ্রো করে। এজন্য এই পর্যায়টাকে বলা হয়েছে গুড বয় মোরালিটি। বাল্যকালের শিশুদের নৈতিক নীতিমালা ও নিয়মানুবর্তিতা, এই ক্ষেত্রে দুই ধরনের নীতিমালার কথা বলা হয়েছে। এক হচ্ছে নৈতিক নীতিমালা, আরেকটা হচ্ছে নিয়মানুবর্তিতার গুরুত্ব। তো এক্ষেত্রে নৈতিক নীতিমালা সাধারণত দলীয় নৈতিক আদর্শের প্রভাব দেখা যায়। নৈতিক আদর্শ মানে দলের যেই আদর্শটা স্বীকৃত সেই আদর্শটাকেই তারা মেনে নেয় এবং ওইভাবেই তার নৈতিকতার বিকাশ ঘটায়। দুই হচ্ছে সাধারণীকরণ থেকে উদ্ভব হয়। সাধারণীকরণ বলতে যে বেশিরভাগ মানুষ যে কাজটা করছে বা বেশিরভাগ মানুষ যে কাজটা করছে ওই সমাজে এবং সেই কাজটাকে সবাই বেশিরভাগ মানুষ ভালো বলছে, ওইটাই
তার মধ্যে ওই নৈতিকতাটাই বিকাশ লাভ করে। এরপর বয়স্কদের প্রতিষ্ঠিত আদর্শ মেনে নেয় এবং বয়স্করা যে আদর্শ দিয়েছে নৈতিকতার ক্ষেত্রে, সেই আদর্শকে তারা তাদের নিজের মধ্যে ধারণ করে এবং তার নৈতিকতার বিকাশ ঘটায়। ন্যায় বিচারের ক্ষমতায় মেয়েরা ছেলেদের তুলনায় উন্নত। এটা টুরিয়েল 1976 গবেষণা করেছেন। উনি দেখেছেন যে ন্যায় বিচারের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় উন্নত, অর্থাৎ মেয়েরা বেশি ন্যায় বিচারক। আচ্ছা, এরপরে নিয়মানুবর্তিতার গুরুত্ব। এক্ষেত্রে বলেছেন যে অনেক সময় নিয়মের বিরোধিতা করে। তো এখানে গোলবার্গ যে কথাটা বললো গুড বয় মোরালিটি, তো সবসময় গুড বয় মোরালিটি থাকে না। অনেকে আবার নিয়মের বিরোধিতা করে যে আমি তোমার নিয়ম মানি না, এই নিয়ম আমার পছন্দ না। অনেক বাল্যকালের বাচ্চারাই এটার বিরোধিতা করে। আইন প্রয়োগের ক্ষেত্রে শিশুর বিকাশ মাত্রার দিকে খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে বলেছেন যে বাচ্চারা যে খারাপ কাজ করলো বা কোনো নৈতিকতা মেনে চললো না, এর জন্য যে তার শাস্তির বিধান রয়েছে, সেই শাস্তির বিধানের ক্ষেত্রে তার বিকাশ, শিশুর বিকাশ কতটুকু হয়েছে সেটা খেয়াল রেখে তাকে শাস্তি দিতে হবে এবং তার উপর আইন প্রয়োগ করতে হবে। নৈতিক নীতিমালা গড়ে তোলার ক্ষেত্রে বাল্যকালে শিশুদের নিম্নলিখিত বিষয়ে আলোচনা করা দরকার। মানে তার নৈতিকতা গড়ে তোলার ক্ষেত্রে কি কি নিয়ম সে মেনে চলবে, এইসব ব্যাপারে পরিবারের উচিত আলোচনা করা। এক হচ্ছে যে পুরস্কার, অর্থাৎ এটা ভালো কাজ, এই কাজ করলে তোমাকে পুরস্কৃত করা হবে এবং এই কাজের জন্য তুমি পুরস্কৃত হবে, এটা পরিবারের বলে দেওয়া। এবং এই কাজগুলো খারাপ, এর এই কাজগুলো করলে তুমি শাস্তি পাবে এবং কি ধরনের শাস্তি তোমার পাবে সেগুলো বিস্তারিত পরিবারের জানানো উচিত। 3 নম্বর হচ্ছে সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা বলতে বুঝিয়েছে যে সে যখন ভালো কাজ করবে তখন তাকে পুরস্কৃত করতে হবে এবং সে যখন খারাপ কাজ করবে তখন তাকে শাস্তি দিতে হবে। এটা গুলিয়ে ফেলানো যাবে না যে ভালো কাজের জন্য তাকে শাস্তি দেওয়া হলো, খারাপ কাজের জন্য তাকে পুরস্কৃত করা হলো। এই ধরনের কাজ করলে সামঞ্জস্যহীনতা হবে এবং তার নৈতিকতার বিকাশ ভালোভাবে হবে না। এরপরে বলেছেন যে নৈতিক নীতিমালা গড়ে তোলার পদ্ধতি। নৈতিক নীতিমালা কিভাবে গড়ে তুলতে হবে সেই পদ্ধতি তাকে শিখাইতে হবে, অর্থাৎ কোনগুলো নৈতিক নৈতিকতার ভালো দিক সেগুলো তার সামনে দাঁড় করাতে হবে এবং সেগুলো সেই কাজগুলো করলে তাকে বারবার পুরস্কৃত করতে হবে যাতে তার মধ্যে ওই নৈতিকতার নীতিমালাটা স্থায়ীভাবে বসে যায় এবং তার ব্যক্তিত্বে ওই নীতিমালাটা যুক্ত হয় এবং পরবর্তীতে ওই নীতিমালাই মেনে সে তার জীবন অতিবাহিত করে। আচ্ছা, এখানে একটা আমাদের লাস্ট টপিক যেটা পড়াবো আজকে, শাস্তি। মানে আমাদের নীতিমালা গড়ার ক্ষেত্রে অনেক সময় আমরা শাস্তি প্রদান করে থাকি, সেই শাস্তি কতটুকু ফলপ্রসূ কতটুকু না সে সম্পর্কে আমরা জানবো। মূলত কর্পোরাল পানিশমেন্ট শারীরিক শাস্তি প্রদান করার নিয়ম নাই, তারপরেও যদি শাস্তি প্রয়োগ করতেই হয় তাহলে সেটা কি রকম ভাবে প্রয়োগ করা উচিত সেটা আমরা জানবো। শাস্তির কার্যকরী পদ্ধতি। এক হচ্ছে দ্রুত শাস্তি প্রয়োগ করা, অর্থাৎ যদি শাস্তি দিতে হয় কোনো কাজের জন্য তাহলে যখন অন্যায় করবে তখনই সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিতে হবে, এর জন্য দেরি করা যাবে না। যেমন আমরা বাচ্চারা যখন অন্যায় করে তখন অনেক সময় বলে থাকি যে তোমার বাবা আসুক তারপর তোমাকে দেখবো, এরকম করা যাবে না। যতটুকু শাস্তি দেওয়ার কথা তখনই দিতে হবে, না হলে পরবর্তীতে বাচ্চারা ভুলে যায় যে কোন কাজের জন্য তাকে শাস্তি দেওয়া হলো। 2 নম্বর, ফলপ্রসূ হবার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু শাস্তি প্রয়োগ করতে হবে, অর্থাৎ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু, অধিক শাস্তি দেওয়া যাবে না কোনো কাজের জন্য। যদি অল্প শাস্তিতেই কাজটা উদ্ধার করা যায় তাহলে অল্প শাস্তি দিয়ে কাজটা করে নিতে হবে।
এরপর শাস্তিকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা, অর্থাৎ কোনো একটা কাজের জন্য কোনো সময় শাস্তি দেওয়া হলো, আবার কোনো সময় হেসে উড়িয়ে দেওয়া হলো, তাহলে বাচ্চা বুঝতে পারবে না যে আসলে তার কাজটা অপরাধ কিনা। শাস্তির ব্যাখ্যা করা, যখন শাস্তি প্রদান করতে হবে বাচ্চাকে, তখন বলে দিতে হবে বিস্তারিতভাবে যে এই কাজের জন্য তোমাকে এই শাস্তিটা দেওয়া হলো। একটি সহজপ্রাপ্য বিকল্প প্রতিক্রিয়া তৈরি এবং তাকে বলবর্জিত করা, অর্থাৎ যখন শাস্তি প্রদান করতে হবে, শাস্তি প্রদান এবং তার একটা বিকল্প পুরস্কার ব্যবস্থা, এই দুটা করতে হবে। সে তখন বাচ্চাকে বলা হবে যে তুমি এইটা চাও না এটা চাও। যদি তুমি এই কাজটা করো, বন্ধ করো, তাহলে তোমাকে এটা পুরস্কৃত করা হবে। আর যদি বন্ধ না করো তাহলে তোমাকে শাস্তি প্রদান করা হবে। তখন দেখা যাবে যে শাস্তিকে এড়ানোর জন্য সে এবং পুরস্কারটা পাওয়ার জন্য সে তার কাঙ্ক্ষিত আচরণটা করছে। মানে বাবা মায়ের যে কাঙ্ক্ষিত আচরণ সেটা সে করছে। শারীরিক শাস্তির উপর নির্ভরশীলতা কমানো, সাধারণত শারীরিক শাস্তি দেওয়া যাবে না। সাধারণত ছোট বাচ্চারা তারা তিরস্কার বোঝে না, তাদের ক্ষেত্রে খুব সামান্য, যৎ সামান্য একটু থাপ্পড় দেওয়া বা একটু একটু হাতে একটু মারা, এইভাবে তোমার হালকা শাস্তি দেওয়া যেতে পারে, কারণ তখন সে বোঝে না, তিরস্কারের অর্থটা বোঝে না। কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন আর কর্পোরাল বা শারীরিক শাস্তির প্রয়োগ করার দরকার হয় না, কারণ সেক্ষেত্রে তিরস্কারটাই বেশি কার্যকরী। তো আমাদের আজকে এই পর্যন্ত আমরা সামাজিক বিকাশ এবং নৈতিক বিকাশ এটা সম্পর্কে জানলাম। তোমরা বইতে আরো ডিটেল আছে সেগুলো পড়বে এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।